ক্লাস 11 টু উইন 5 রানস নিড 9 বলস। কি মনে হচ্ছে আজকের ম্যাচটা জিততে পারবে তো ম্যান অফ দ্য ম্যাচ হতে? মাত্র 5 রান হাতে বাকি, অনেক কটা বল, অর্থাৎ 9টা বল হাতে বাকি রয়েছে, কিন্তু লাগবে মাত্র 5 রান, জিতে যাওয়া ম্যাচ কিন্তু। সুতরাং কোনোভাবেই কিন্তু ডট বল খেললে চলবে না, এবং ডট বল খেললেও 2-3টার বেশি যাতে কোনোভাবেই ডট বল না যায়, কারণ জিতে যাওয়া ম্যাচ মাত্র 5টা রান লাগবে। কি তাই তো? পারবো তো? আমরা প্রত্যেকেই পারবো তো? একদম কনফিডেন্স আছে? কি কি মনে হচ্ছে স্যার পাগল হয়ে গেছে? চারিদিকে এত খেলা, আইপিএল আইসিসি চলছে, তুমি কি ভাবছো স্যার আইপিএল দেখতে দেখতে কি এখানে এসেও খেলা শুরু করে দিয়েছে নাকি? কি তাই মনে হচ্ছে না? আরে হ্যাঁ, খেলা তো দেখছিলাম, আর খেলা তো আমাদেরও হবে, কারণ আমাদের এডুকেশনেও তো খেলা চলছে, ক্লাস 11 সেমিস্টার 1এও তো খেলা হবে। কি তাই তো? খেলা হবে, একদম অবশ্যই খেলা হবে। আর আমি যেটা বলছিলাম, 9 বলে মাত্র 5 রান লাগবে। তো দেখতেই পাচ্ছ 5টা রান, এই যে 5টা কোয়েশ্চেন, এই 5টা কোয়েশ্চেনে দেখো আমি প্রত্যেকটাতে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছি, এবং দেখব ক্লাসের শেষে এই 5টা কোয়েশ্চেনের সঠিক উত্তর কে দিতে পারছো। মাত্র 5টা রান, কারণ প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য আছে 1 রান করে, আর 9টা বল বাকি, রিমেইনিং 9 বলস। দেখতেই পাচ্ছ 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা বল আছে। এই 9 বলে তোমার 5টা রান লাগবে। তাহলে আমরা রেডি? প্রত্যেকে রেডি? একদম প্যাড ট্যাড পরে রেডি হয়ে যাও, হাতে শুধু ব্যাট আসতে বাকি আছে। ওকে, তো চলো আমরা ব্যাট আর বলের খেলাটা স্টার্ট করে দিই। তো শুরু করছি আজকের আবারও ক্লাস 11 সেমিস্টার 1-এর প্রথম চ্যাপ্টারের জমজমাট ক্লাস। অলরেডি আমরা কিন্তু 2 থেকে 3টে ক্লাস কমপ্লিট করে নিয়েছি। আজকে কিন্তু আমাদের আরও একটা নতুন টপিকের ক্লাস করব, কারণ তোমাদের অলরেডি সিলেবাস কোয়েশ্চেন প্যাটার্ন বলে দেওয়া হয়েছে, কিভাবে আসবে, কোন টাইপের প্রশ্নপত্র থাকবে। শুধু তাই নয়, আমরা যে প্রথম চ্যাপ্টার শুরু করেছিলাম, চ্যাপ্টারের নাম কি? শিক্ষার অর্থ। কি তাই তো? কারণ ইউনিটের নাম হচ্ছে শিক্ষার অর্থ, ধারণা এবং লক্ষ্য। এই ইউনিট থেকে আমরা প্রথম চ্যাপ্টার, কারণ আমি তোমাদের এর আগেও বলেছিলাম প্রত্যেকটা ইউনিটে আমাদের কিন্তু 3টে করে চ্যাপ্টার পড়তে হচ্ছে। তাহলে আমাদের প্রথম অধ্যায়, ফার্স্ট চ্যাপ্টার, শিক্ষার অর্থ। আর এই শিক্ষার অর্থ থেকে অলরেডি আমরা এডুকেশনের ব্যুৎপত্তিগত অর্থ এবং সংজ্ঞা একদম পার্ট 1-এ কমপ্লিট করেছি। পার্ট 2-তে আমরা শিক্ষার প্রকৃতি নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? আগের দিনের ক্লাস নেচার অফ এডুকেশন, কিন্তু আজকে আমরা আলোচনা করব শিক্ষার পরিধি। আর এখানে যে কটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই যে 5টা প্রশ্ন, আর এই 5টা প্রশ্নই হচ্ছে শিক্ষার পরিধি থেকে। তো ক্লাস তো এখনো করিনি, তো উত্তরগুলো কি করে দেব, তাই না? তো চলো আগে ক্লাসটা ভালো করে বুঝে নিই। প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা বলকে আমরা ভালো করে আগে খেলি, ডট বল যাতে না যাই। তাহলে প্রত্যেকটা টপিক আমরা ভালো করে বুঝে নিলেই দেখবে গ্যারেন্টি 200% শিওর তোমরা এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারছো। এবং মজার বিষয়, এই 5টা থেকে একটা প্রশ্ন কিন্তু তোমাদের সেমিস্টার 1-এর পরীক্ষায় আসছে, গ্যারেন্টি, একদম গ্যারেন্টি। একটা প্রশ্ন, এই 5টা থেকে যে কোনো একটা প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষায় আসছে। এবং ক্লাস শেষে দেখবো আজকের ম্যান অফ দ্য ম্যাচ কে হচ্ছে। 5-এ 5টাই প্রশ্নের উত্তর যে দিতে পারবে, অর্থাৎ 5 রান যে একাই করতে পারবে, সেই কিন্তু আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ, আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। তো চলো শুরু করছি, নতুন করে বলার কিছু নেই। নমস্কার, আমি অভিষেক মৈত্র, তোমাদের সাথে আরও একবার আজকে নতুন টপিক ক্লাস 11 এডুকেশনাল ক্লাসে সেমিস্টার 1। তবে একটু বলে দিই যে যারা ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, ক্লাসে যুক্ত হতে চাইছো আমাদের অনলাইন ক্লাসে, তারা দেরি না করে স্ক্রিনে দেওয়া দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, বা আমার বাম দিকেও দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে রয়েছে, তোমার ডান দিকে 7063619127, 7063619127, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমার নাম, ক্লাস, সাবজেক্ট এবং অ্যাড্রেস, কোন জেলা থেকে বলছো, এবং পাঠিয়ে দাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের সিস্টেম কন্ট্রোলার তোমাকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই করবেন, এবং রিপ্লাই করে তোমাকে আমাদের গ্রুপে যুক্ত করে নেবেন। এবং গ্রুপে যুক্ত হলে তোমরা প্রতি সপ্তাহে 2 দিন করে ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, লাইভ ক্লাস পাবে, গুগল মিটে ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে। কারণ ক্লাস থেকে তোমাদের ডাউট থাকতেই পারে, সেই ডাউট ক্লিয়ার করার জন্য গুগল মিটে ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে। শুধু তাই নয়, তোমরা স্টাডি ম্যাটেরিয়ালস পাবে, নোটস
নোটস পাবে, এমসিকিউ পাবে এবং এই টপিকগুলো থেকে বিগত সালে যা যা প্রশ্ন এসেছিল লাস্ট 10 ইয়ার্সে, মানে সব টপিক যে আমাদের সিলেবাসে নতুন হয়ে এসছে তা তো নয়, কিছু টপিক আমাদের পুরনো টপিকই আছে। তো পুরনো টপিক থেকে পুরনো সিলেবাসে এমসিকিউ এ যা যা এসছে বোর্ডের পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নের সলভ পেপারটাও কিন্তু একসাথে পেয়ে যাবে। এত কিছু সুযোগ সুবিধা পাচ্ছ, দক্ষিণা তো লাগবেই, তাই না? দক্ষিণা কিন্তু লাগবেই। তো দক্ষিণা খুবই সামান্য, তবে এইটুকু বলে রাখি, তোমার বাড়ির পাশে যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে তুমি গিয়ে যে 1 প্লেট বিরিয়ানি খাও, সে রেস্টুরেন্টে 1 প্লেট বিরিয়ানির যা খরচ তার চেয়েও কম খরচে তোমরা প্রতি মান্থলি টিউশন ফিতে এখানে ক্লাস করতে পারবে। এবং যদি প্যাকেজে গোটা বছরের জন্য একসাথে ভর্তি হয়ে যাও তাহলে অনেক ডিসকাউন্ট, সোনাই সোহাগা, সোনাই সোহাগা, পুরো হরিল্লুট, একদম অতি স্বল্প মূল্যে তোমরা ক্লাসগুলো করতে পারবে। তো চলো দেরি না করে ঝটপট জয়েন হয়ে যাও আমাদের ক্লাসে। এবং কি কি সাবজেক্টের ক্লাস পাবে সবগুলো সাবজেক্ট দেখো এখানে লেখা রয়েছে। তোমার পছন্দ মতো যার যেটা প্রয়োজন রয়েছে সাবজেক্ট, বা তুমি যে সাবজেক্ট নিয়েছো ক্লাস 11-এ সেই সাবজেক্টের ক্লাসগুলো করতে পারবে। এবং আমাদের সাবজেক্ট এক্সপার্টরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস নেওয়া স্টার্ট করে দিয়েছেন, প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস কিন্তু চলছে। ডেমো ক্লাস দেখতে চাইলে ইউটিউবে প্রচুর ফ্রি ক্লাস দেওয়া আছে, ক্লাসগুলো একবার দেখে নাও কেমন লাগছে, তারপরে অ্যাডমিশন নিয়ে নাও। ওকে, তো চলো শুরু করছি। তো প্রথমেই আমরা দেখব শিক্ষার অর্থ। এই চ্যাপ্টার থেকে আমরা শিক্ষার পরিধিটা অর্থাৎ স্কোপ অফ এডুকেশন, আমি বলেছিলাম ইংলিশটাও আমাদের একটু জানতে হবে, স্কোপ অফ এডুকেশন, স্কোপ অফ এডুকেশন। ওকে, স্কোপ অফ এডুকেশন। তাহলে স্কোপ অফ এডুকেশনের বাংলা কি? শিক্ষার পরিধি। তো পরিধি মানে আমরা কি বুঝি? পরিধি মানে হচ্ছে সীমাটা, তাই না? শিক্ষা কত দূর পর্যন্ত বিস্তৃত, শিক্ষার অ্যাকচুয়াল সীমাটা কোথায়, কত দূর অবধি ছড়িয়ে রয়েছে। তো এর উত্তর দেওয়াটা কিন্তু সত্যি ভেরি ডিফিকাল্ট, কারণ আমাদের জীবন আর এই শিক্ষা এডুকেশন, আমাদের জীবন এবং শিক্ষা দুটোই কিন্তু সমার্থক, তুমি যত দিন বাঁচবে তত দিন তুমি শিক্ষার সাথে রিলেটেড থাকবে, শিক্ষার সাথে রিলেট করে থাকবে। সুতরাং শিক্ষার সীমা কতটা, এইটার উত্তর দেওয়া কিন্তু সত্যিই ডিফিকাল্ট। কিন্তু এখানে একটা ছোট্ট কিন্তু আছে, কিন্তু আধুনিক শিক্ষার উপর ভিত্তি করে বিভিন্ন শিক্ষাবিদগণ শিক্ষার একটা পরিধি অর্থাৎ শিক্ষার একটা সীমা নির্ধারণ করেছেন, যে সীমা নিয়ে বা যে পরিধি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই দেখো আমরা অলরেডি লিখেই দিয়েছি বোর্ডের মধ্যে, প্রথম টপিক, প্রথমটাই হচ্ছে শিক্ষা দর্শন। দেখো শিক্ষা দর্শন শব্দটাতে দুটো কথা আছে, তাই না? কি কি কথা আছে? একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে দর্শন, এই দুটো মিলেই হচ্ছে শিক্ষা দর্শন। তাহলে শিক্ষা যোগ দর্শন ইকুয়াল টু শিক্ষা দর্শন, অর্থাৎ শিক্ষার সাথে দর্শন যুক্ত হয়েই শিক্ষা দর্শনটা হয়েছে। তার মানে মনে রাখবে, এই যে বিভিন্ন শিক্ষাবিদগণ বা আমিও বলি, এই শিক্ষার দর্শনের সম্পর্কটা কেমন বলো তো? অনেকটা তোমার আর তোমার গার্লফ্রেন্ডের মতো, মানে আমি যদি খুব সহজ সরল ভাষায় বলি, শিক্ষার দর্শনের সম্পর্কটা হচ্ছে ফুল আর ফুলের সুগন্ধির মতো, এটা হচ্ছে শিক্ষা যদি রজনীগন্ধা হয়, রজনীগন্ধার যে সুগন্ধিটা, যে ফ্র্যাগরেন্সটা, সেই ফ্র্যাগরেন্সটাই হচ্ছে দর্শন। অর্থাৎ ফুল আর ফুলের সুগন্ধির যে মিলিত রূপ, সেটাই কিন্তু হচ্ছে আমাদের এখানে শিক্ষা দর্শন। অর্থাৎ শিক্ষা আর দর্শনের যে মিলিত রূপ, সেটাই হচ্ছে শিক্ষা দর্শন। কেন কথাটা বললাম? কারণ মনে রাখবে, যে কোনো দেশের বা যে কোনো রাজ্যের শিক্ষার অর্থ, শিক্ষার উদ্দেশ্য, শিক্ষার লক্ষ্য, যাই বলি না কেন, শিক্ষার অর্থ, শিক্ষার উদ্দেশ্য, শিক্ষার লক্ষ্য, শিক্ষার বিষয়বস্তু, সমস্ত কিছু নির্ধারণ করে কে? সমস্ত কিছু নির্ধারণ করে দর্শন। মনে রাখবে কথাটা, শিক্ষার অর্থ, শিক্ষার উদ্দেশ্য, শিক্ষার লক্ষ্য, সমস্ত কিছু, শিক্ষার বিষয়বস্তু, সমস্ত কিছুই নির্ধারণ করে দর্শন। তাই এই দিক থেকে আমরা সহজেই বলতে পারি যে দর্শন একটা শিক্ষার সীমারেখার মধ্যেই বিস্তৃত, তাই তো? তাই আমরা বলতে পারি যে শিক্ষার আলোচনার বিষয়বস্তুটা কি? শিক্ষা দর্শন। এটা একদম সিম্পলি বলতে পারি আমরা। যে কোনো দেশে একটা রাজ্য বলতে পারো, যদি বলো আমাদের পশ্চিমবঙ্গ, যদি বলো আমাদের দেশ, এই রাষ্ট্র ভারতবর্ষ, সমস্ত কিছু
আজকে ভারতবর্ষ, আজকে অস্ট্রেলিয়া, আজকে আমেরিকা, আজকে লন্ডন, যা কিছু বলো না কেন, সমস্ত জায়গার যে শিক্ষার লক্ষ্যটা নির্ধারিত হয়, শিক্ষার উদ্দেশ্য নির্ধারিত হয়, প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য থাকবে। তোমার আমার যদি লক্ষ্য বা উদ্দেশ্য থাকে তো নিশ্চয়ই শিক্ষারও তো থাকবে, কারণ আমরা শিক্ষার কাঁধে ভর করেই আমরা তো আমাদের লক্ষ্যে পৌঁছাই। আমি আগের দিন বোঝাচ্ছিলাম যে শিক্ষার প্রকৃতিতে, নেচারে, যে প্রকৃতিতে আমরা কি বলেছিলাম, লক্ষ্য নির্ভর। তার মানে কি, আমাদের যেহেতু একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে, আমি কোন জায়গাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছি, কোন জায়গায় নিজেকে পৌঁছাতে চাইছি, তো ঠিক শিক্ষারও তো একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে, কারণ তুমি শিক্ষার উপর ডিপেন্ড করেই তো তুমি সেই জায়গাটাতে পৌঁছাবে। শিক্ষা ব্যতীত বা শিক্ষা ছাড়া কি তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে? তোমাদের যদি মনে হয় যে আমি একজন পুলিশ অফিসার হব, আমি একজন কলেজের প্রফেসর হব, আমি একজন ডাক্তার হব, তুমি যেই প্রফেশন বা যে জায়গাতেই নিজেকে প্রতিষ্ঠিত হতে চাইছো না কেন, শিক্ষা ছাড়া এটা কি সম্ভব? তুমি যদি শিক্ষাকে দূরে সরিয়ে রাখো, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে? বলো, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে? একদমই না। তাই সহজেই আমরা বলতে পারি শিক্ষা দর্শন, দর্শনের কাজ কি? শিক্ষা দর্শনের কাজ হচ্ছে প্রত্যেকটা দেশের, মনে রাখবে, প্রত্যেকটা দেশের শিক্ষার অর্থ কী হওয়া উচিত, শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত, শিক্ষার উদ্দেশ্য কী হওয়া উচিত, সমস্ত কিছু নির্ধারণ করবে দর্শন। অর্থাৎ সহজেই বলতে পারি যে শিক্ষার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে শিক্ষা দর্শন, শিক্ষার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে শিক্ষা দর্শন। ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসবো শিক্ষা মনোবিদ্যা। শিক্ষা মনোবিদ্যা, তাহলে শিক্ষা দর্শনের ক্ষেত্রে মনে রাখবা লক্ষ্য ও উদ্দেশ্য নির্ণয় করে, তাই তো? লক্ষ্য ও উদ্দেশ্য নির্ণয়, কোনো দেশের লক্ষ্য উদ্দেশ্য নির্ণয়। ওকে, আমি জাস্ট সংক্ষেপে লিখলাম তোমাদের মনে রাখার জন্য। লক্ষ্য উদ্দেশ্য নির্ণয় করতে সাহায্য করে দর্শন, তাই আলোচনার বিষয়বস্তু, শিক্ষার আলোচনার বিষয়বস্তু হচ্ছে শিক্ষা দর্শন, মনে থাকবে। দেন চলে আসছে শিক্ষা মনোবিদ্যা। মনে রাখবে, শিক্ষা মনোবিদ্যা হচ্ছে মনোবিদ্যার একটা প্রয়োগমূলক শাখা। মনে রাখবে, শিক্ষা মনোবিদ্যা হচ্ছে এই যে মনোবিদ্যা, মনোবিদ্যা মানে হচ্ছে সাইকোলজি, সাইকোলজির একটা প্রয়োগমূলক অ্যাপ্লিকেবল শাখা হচ্ছে শিক্ষা মনোবিদ্যা, অর্থাৎ এডুকেশনাল সাইকোলজি। এই এডুকেশনাল সাইকোলজিটা কি বাবা? তাই তো, সাইকোলজি তো না হয় বুঝলাম, সাইকোলজির মানে হচ্ছে মনোবিদ্যা, মানুষের মন নিয়ে আলোচনা করাটাই হচ্ছে এর কাজ, মানুষের মন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করাটাই হচ্ছে মনোবিদ্যার কাজ। কিন্তু শিক্ষা মনোবিদ্যা আমি বলেছি পরিধিতে, তাহলে শিক্ষা মনোবিদ্যাটা কি? এখানে এডুকেশনাল সাইকোলজি রয়েছে, পিওর সাইকোলজি নয়। তাহলে এডুকেশনাল সাইকোলজি অর্থাৎ বাংলায় বললে শিক্ষা মনোবিদ্যা, এর কাজ কি? মনে রাখবে, শিক্ষা মনোবিদ্যার কাজ হচ্ছে ব্যক্তির বা শিক্ষার্থীর শিক্ষাকালীন আচরণ নিয়ে আলোচনা করা। কি বললাম? ব্যক্তির শিক্ষাকালীন আচরণ নিয়ে আলোচনা করা, অর্থাৎ শিক্ষা মনোবিদ্যার কাজ হচ্ছে শিক্ষাকালীন আচরণ। মনে রাখবে, শিক্ষাকালীন আচরণ। ক্লিয়ার? শিক্ষাকালীন আচরণ নিয়ে আলোচনা করাটাই হচ্ছে শিক্ষা মনোবিদ্যার কাজ। কারণ আর একটা ছোট্ট কথা তোমরা এখান থেকে মনে রাখবে যে শিক্ষা মনোবিদ্যা কি করে? শিশুর চাহিদা, সামর্থ্য, প্রবণতা, বিষয়বস্তু ইত্যাদি অনুযায়ী শিক্ষার একটা সুন্দর পরিবেশ নির্ধারণ করতে সাহায্য করে। এই যে শিক্ষা মনোবিদ্যা, ধরো তুমি বিদ্যালয়ে পড়ছো, তুমি একটা বিদ্যালয়ে পড়ছো বা একটা কোচিংয়ে পড়ছো বা একটা টিউশনে পড়ছো, এই শিক্ষা মনোবিদ্যার কাজ কি? তোমার আগ্রহ, তোমার ইচ্ছা, তোমার পছন্দ, তোমার অপছন্দ সমস্ত কিছুকে গুরুত্ব দিয়ে একটা শিক্ষার সুন্দর পরিবেশ রচনা করা। যে পরিবেশের মধ্যে তুমি শিক্ষা গ্রহণ করলে সেই শিক্ষাটা তোমার সার্থক হবে। তাহলে শিক্ষা মনোবিদ্যা কি? শিক্ষা মনোবিদ্যা হচ্ছে শিক্ষার অন্যতম একটা পরিধি। অর্থাৎ পরিধি কি? আমরা যেমন মনোবিদ্যার কাজ হচ্ছে মানুষের মন নিয়ে আলোচনা করা, ঠিক একই রকমভাবে শিক্ষা মনোবিদ্যা হচ্ছে মানুষের শিক্ষাকালীন আচরণটা নিয়ে আলোচনা করা। শুধুমাত্র শিক্ষাকালীন আচরণ, এর বাইরে ব্যক্তি কি করছে না করছে সেটা আলোচনার বিষয় নয়। তাহলে শিক্ষাকালীন আচরণ নিয়ে আলোচনা করাটাই হচ্ছে শিক্ষা মনোবিদ্যার কাজ। অর্থাৎ আমরা সহজ সরল ভাষায় বলতে পারি যে শিশুর আগ্রহ, শিশুর চাহিদা, শিশুর সামর্থ্য, পছন্দ, অপছন্দ সমস্ত কিছুকে গুরুত্ব দিয়ে একটা সুন্দর শিক্ষা পরিবেশ রচনা করাটাই হচ্ছে শিক্ষা মনোবিদ্যার কাজ। মনে থাকবে, সমস্ত গুরুত্ব দিয়ে বিষয়বস্তু, পদ্ধতি, যাই বলি না কেন, সমস্ত কিছুকে নির্ধারণ করতে সাহায্য করে হচ্ছে শিক্ষা মনোবিদ্যা। ক্লিয়ার? নেক্সট চলে আসছে আমরা শিক্ষামূলক সমাজতত্ত্ব বা শিক্ষা সমাজতত্ত্ব। দেখো, শিক্ষা সমাজতত্ত্ব এখানে আমরা সহজে বুঝতে পারছি সমাজতত্ত্ব মানে কি? সমাজের কথা বোঝাচ্ছে, তাই তো? সমাজের কথা বোঝাচ্ছে। তাহলে আমরা কি জানি?
মানুষ হচ্ছে একটা সমাজবদ্ধ জীব, তাই না? মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব, আর এই সমাজের মধ্যেই তোমার আর আমার বসবাস, মানে তুমিও মানুষ আমিও মানুষ। তাহলে এই সমাজের মধ্যে যদি বসবাস করি, তাহলে আমরা যে শিক্ষাটা গ্রহণ করি সেটা নিশ্চয়ই সমাজকে কেন্দ্র করেই সেই শিক্ষাটা গ্রহণ করি। সমাজ পছন্দ করে না বা সমাজ গ্রহণ করে না বা সমাজ মেনে নেয় না এমন কোনো শিক্ষা বা এমন কোনো আচরণ নিশ্চয়ই আমরা গ্রহণ করি না, তাই না? দেখবে শিক্ষার লক্ষ্য কি? শিক্ষার লক্ষ্য এক ব্যক্তিকেন্দ্রিক হয় আর একটা সমাজতান্ত্রিক হয় বা সমাজকেন্দ্রিক হয়। এর পরের টপিকটাই আমরা পড়ব। এই যে শিক্ষার অর্থ, যেমন এই চ্যাপ্টারের নাম, পরের চ্যাপ্টারেই রয়েছে শিক্ষার লক্ষ্য। তো শিক্ষার লক্ষ্য পড়তে গিয়ে আমরা পড়বো জিনিসটা। তো নর্মালি আমরা কি জানি, একটা ব্যক্তিকে গুরুত্ব দিয়ে শিক্ষার লক্ষ্য নির্ধারিত হয়, একই রকমভাবে এটা সমাজকে গুরুত্ব দিয়ে শিক্ষার লক্ষ্য নির্ধারিত হয়। তো এই যে সমাজকে গুরুত্ব দিয়ে যখন শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, বিভিন্ন ডিসিপ্লিন, শৃঙ্খলা, সমস্ত কিছু প্রস্তুত করা হবে, তখনই সেটাকে আমরা বলবো শিক্ষা সমাজতত্ত্ব। অর্থাৎ সমাজকে কেন্দ্র করে যখন শিক্ষা তোমাকে প্রদান করা হবে, সমাজকে কেন্দ্র করে যখন তোমাকে শিক্ষা প্রদান করা হবে, সেটাই হয়ে যাবে শিক্ষা সমাজতত্ত্ব। কেন সমাজকে কেন্দ্র করে? কারণ আমরা প্রত্যেকেই জানি যে আমরা হচ্ছি সমাজবদ্ধ জীব। আমরা এই সমাজের মধ্যেই বড় উঠছি, এই সমাজের মধ্যেই জন্মগ্রহণ করেছি, এই সমাজের মধ্যেই আস্তে 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 বড় হয়ে উঠছি। এবং এই সমাজের মধ্যে নিজেকে টিকিয়ে রাখতে গেলে, এই সমাজের মধ্যেই নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে গেলে, তাহলে অবশ্যই আমাকে সামাজিক কিছু রীতিনীতি, সামাজিক কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। তো সামাজিক রীতিনীতি, সামাজিক নিয়মকানুন মেনে তোমাকে শিক্ষা প্রদান করবে, তাই তো? মেনেই সমস্ত কিছু পাঠ্যক্রম তৈরি হবে, মেনেই সমাজকে গুরুত্ব দিয়ে শিক্ষার লক্ষ্য নির্ধারিত হবে, সমাজকে গুরুত্ব দিয়ে তোমার বইপত্র বা পাঠ্যক্রম, তুমি যেটা পড়ে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে চাইছো, যে পঠন পাঠন করে নিজেকে সমাজে একটা ভালো জায়গায় স্টাবলিশড করতে চাইছো, সমস্ত কিছু নির্ধারণ করতে সাহায্য করবে কে? শিক্ষা সমাজতত্ত্ব। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমরা কি বলবো, যে সমাজের চাহিদাকেই কেন্দ্র করে যখন শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, পদ্ধতি, শৃঙ্খলা, যাবতীয় যা কিছু নির্ধারিত হচ্ছে, সেটাই হচ্ছে শিক্ষা সমাজতত্ত্ব বা শিক্ষামূলক সমাজতত্ত্ব। মনে থাকবে, কারণ শিক্ষামূলক সমাজতত্ত্ব পাঠের মধ্য দিয়ে মনে রাখবে, শিক্ষামূলক সমাজতত্ত্বের পঠন পাঠনের মধ্য দিয়ে সমাজের রীতিনীতি, আচার আচরণ, প্রথা পদ্ধতি, তারপর তোমার ভ্যালু, মূল্যবোধ, এই সমস্ত কিছু কিন্তু ব্যক্তি বা শিশু অর্জন করে বা ব্যক্তি বা শিশু গ্রহণ করার চেষ্টা করে। ক্লিয়ার? নেক্সট চলে আসছে আমরা 3 নম্বরে, আমাদের রয়েছে শিক্ষা প্রযুক্তিবিদ্যা। শিক্ষা প্রযুক্তিবিদ্যা, একদম বাস্তব কথা। দেখো শিক্ষা প্রযুক্তিবিদ্যা, দেখো শিক্ষা প্রযুক্তিবিদ্যাটা কি? আমরা প্রত্যেকেই জানি বর্তমান সমাজ বা বর্তমান এই ভারতবর্ষ যেখানে আমরা রয়েছি, এই বর্তমান ভারতবর্ষ বা বর্তমান সমাজ কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির একটা দেশ, তাই তো? বর্তমান ভারতবর্ষ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির দেশ। আজকে দেখো বর্তমানে যেভাবে প্রযুক্তিবিদ্যা উন্নত করেছে, যেভাবে সায়েন্স উন্নত করেছে, তুমি যদি এই সায়েন্স আর প্রযুক্তির সাথে মানিয়ে নিতে না পারো, তুমি কিন্তু এই সমাজ থেকে অনেকটা পিছিয়ে যাবে, অনেকটা পিছিয়ে যাবে। তো এই সমাজের সাথে মানিয়ে নিতে সাহায্য করবে কে? শিক্ষা। এই সমাজের সাথে মানিয়ে নিতে সাহায্য করবে কে? শিক্ষা। কারণ শিক্ষা আমাদেরকে বিভিন্ন রকম টেকনোলজিক্যাল জ্ঞান, মানে নলেজ বলতে পারি, সায়েন্টিফিক নলেজ, সায়েন্স রিলেটেড জ্ঞান, এগুলো অর্জন করতে আমাদেরকে সাহায্য করবে। কারণ তুমি আজকে নর্মালি ভাবো, আজকে আমরা এই প্রযুক্তিবিদ্যার সাহায্য নিয়ে আমরা নিজেদেরকে বাস্তব জীবনের উপযোগী করে তুলতে সাহায্য করছি, তাই তো? বর্তমান সমাজের সাথে মানিয়ে নিতে আমরা পারছি। আজকে তুমি যেখানেই যাচ্ছ না কেন, ইন্টারনেট ইউজ করা শিখে গেছি আমরা যেখানেই যাই না কেন দেখো ইন্টারনেট ইউজ করছি। আজকে তুমি ট্রেনে করে হয়তো অন্য কোথাও যাচ্ছ, বাড়িতে টেনশন মুক্ত। কারণ কি? ইন্টারনেট চলে এসছে, বিভিন্ন সায়েন্স উন্নত হয়েছে, টেকনোলজি চলে এসছে। তুমি কোন ট্রেনে আছো, কোন ট্রেনে এই মুহূর্তে সেই ট্রেনটা কোথায় আছে, সমস্ত তথ্য কিন্তু তোমার বাড়িতে বসে মা বাবা একদম একটা অ্যান্ড্রয়েড ফোনে দেখতে পাচ্ছে। অ্যান্ড্রয়েড ফোনে দেখতে পাচ্ছে যে এই ট্রেনটা এই মুহূর্তে কত দূরে আছে, এই মুহূর্তে হয়তো ফারাক্কা ক্রস করলো, এই মুহূর্তে হয়তো বর্ধমান ক্রস করলো, এই যে জায়গাটা, এই মুহূর্তে ট্রেনটা দাঁড়িয়ে আছে এখানে। তোমাকে ফোন করারও প্রয়োজন হচ্ছে না, ইন্টারনেট লাগছে না, তোমাকে হয়তো ফোনে নেটওয়ার্ক লাগছে না, তোমাকে ফোনে পাচ্ছে না। মা বাবার টেনশনের কারণ নেই। কেন? কারণ দেখতে পাচ্ছে তুমি ট্রেনের মধ্যেই আছো, আর ট্রেন থেকে তো তুমি আর বেরিয়ে যাবে না, তুমি ট্রেনের মধ্যেই আছো এবং ট্রেনটা এই মুহূর্তে এই জায়গাতে আছে। আচ্ছা, কিসের মধ্য দিয়ে এটা সম্ভব হচ্ছে? অবশ্যই টেকনোলজি। দুনিয়ার নতুন নতুন অ্যাপ তো চলে এসছে। শুধু তাই নয়, একটা মজাদার বিষয়, এখন বর্তমান কিন্তু ইন্টারনেট
থেকেও আরও অনেক বেশি এগিয়ে গেছে। ইন্টারনেটের যুগে এখন এআই চলে এসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। এই যে দেখো, আজকে তুমি যা গুগলে পাচ্ছ না, যা এটা ওটা এদিক ওদিকে পাচ্ছ না, জাস্ট এআইকে তুমি জিজ্ঞেস করছো, এআই তোমাকে উত্তর দিয়ে দিচ্ছে। এখন যে মোবাইল ফোনগুলো বাজারে বেরিয়েছে, সেই মোবাইল ফোনগুলো পর্যন্ত এআই সাপোর্টেড। স্যামসাংয়ের ফোন বলো বা ভিভো, ওপো, মটোরোলা, অনেক কিছুই আছে, প্রত্যেকটা ফোনই কিন্তু দেখো আজকে এআই সাপোর্টেড। তার মানে কি, মানুষ কত উন্নত হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি মানুষকে কোথায় নিয়ে পৌঁছে গেছে। মানুষকে আর কদিন পর হয়তো ডাইরেক্ট চাঁদে নিয়ে চলে যাবে, আর কদিন পর ডাইরেক্ট চাঁদে নিয়ে চলে যাবে, তাই না? তার মানে বিজ্ঞান ও প্রযুক্তি কী করছে? বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের জীবনকে বাস্তব জীবনের উপযোগী করে তুলছে, আমাদেরকে যুগোপযোগী করে তুলছে, আমাদেরকে ইন্টারনেট এবং এআই ব্যবহারের মধ্য দিয়ে আমাদেরকে সমাজের সাথে মানিয়ে নিতে সাহায্য করছে, আমাদেরকে পিছিয়ে পড়তে দিচ্ছে না। তাহলে শিক্ষার পরিধি কিন্তু একদম প্রযুক্তি পর্যন্ত, বিজ্ঞান পর্যন্ত চলে গেছে, তাই তো? আমরা সীমা আরও হয়তো বাড়বে, আস্তে আস্তে শিক্ষার পরিধিটা আরও বাড়বে। এখন আমরা যে জায়গাগুলো ধরছি, যে দর্শন পর্যন্ত শিক্ষার পরিধি, তারপর সাইকোলজিতেও এডুকেশন আজকে প্রবেশ করে গেছে, আজকে সোশিওলজি, সমাজতত্ত্বে এডুকেশন আজকে প্রবেশ করে গেছে, প্রযুক্তিবিদ্যা, টেকনোলজি এবং সায়েন্সে আজকে এডুকেশন প্রবেশ করে গেছে। এরপরে আসছে দেখো শিক্ষার ইতিহাস। এই যে শিক্ষার ইতিহাস, ভেরি ইজি টপিক, শিক্ষার ইতিহাস। আজকে তুমি অতীত দিনের লক্ষ্য মনে রাখবে, অতীতের শিক্ষার লক্ষ্য কী ছিল। অতীতে যেমন ধরো, অতীতে মানে প্রাচীন যুগে শিক্ষার লক্ষ্য কী ছিল, আমরা শিক্ষার লক্ষ্য আগের দিন পড়তে গিয়ে পড়ছিলাম যে প্রাচীন যুগে শিক্ষার লক্ষ্য ছিল মুক্তি লাভ বা মোক্ষ লাভ, মধ্যযুগে শিক্ষার লক্ষ্য ছিল চরিত্রবান মানুষ তৈরি করা, নাগরিক তৈরি করা। এই যে তুমি প্রাচীন যুগে শিক্ষার লক্ষ্য কী ছিল, প্রাচীন যুগে শিক্ষার কাঠামো কী ছিল, শিক্ষা প্রতিষ্ঠানে কেমন পড়াশোনা হতো, শৃঙ্খলা কিভাবে নির্ণয় করা হতো, কিভাবে ছেলেমেয়েরা পঠন পাঠন করতো, সমস্ত কিছু প্রাচীন যুগে। লাইক তুমি ধরে নাও বৌদ্ধ যুগে, তুমি ধরে নাও ব্রাহ্মণ্য যুগে, যেমন আমরা পড়েছি, তোমরা প্রত্যেকেই জানো ব্রাহ্মণ্য যুগে শিক্ষা প্রতিষ্ঠান, অন্যতম একটা শিক্ষা প্রতিষ্ঠান, মোস্ট পপুলার তক্ষশিলা। বৌদ্ধ যুগে একটা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে তোমার নালন্দা। এই যে এই নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, প্রাচীন যুগ, বৌদ্ধ যুগ, ইসলামিক যুগ, এই সমস্ত যুগে শিক্ষা কেমন ছিল, এই সমস্ত যুগে শিক্ষার ব্যবস্থাটা কেমন ছিল, কারা শিক্ষাদান করতেন, যারা শিক্ষাদান করতেন তাদের শিক্ষাগত যোগ্যতা কেমন ছিল, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক কেমন ছিল, শিক্ষার লক্ষ্য কেমন ছিল, পাঠ্যক্রম কী ছিল, সেখানে কি কি বিষয় পড়ানো হতো, এই সমস্ত তথ্য জানতে গেলে তোমাকে ইতিহাসের সাহায্য নিতেই হবে, অর্থাৎ শিক্ষার ইতিহাস তোমাকে গ্রহণ করতেই হবে। কারণ তুমি যদি শিক্ষার ইতিহাসকে না জানো, শিক্ষার ইতিহাসকে তুমি যদি না জানো, তাহলে কিন্তু তুমি বর্তমান যুগের শিক্ষা ব্যবস্থার সাথে কম্পেয়ার করতে পারবে না যে কোন যুগের শিক্ষাটা সব থেকে বেশি উন্নত মানের ছিল, তাই না? কোন যুগের শিক্ষা উন্নত ছিল বা কোন কোন দিক থেকে বর্তমান দিনের শিক্ষার সাথে আগেকার দিনের শিক্ষা বা প্রাচীন যুগের শিক্ষার একটা পার্থক্য রয়েছে, বা কী কী সাদৃশ্য রয়েছে, কী কী মিল রয়েছে, এগুলো জানতে গেলে তোমাকে অবশ্যই শিক্ষার ইতিহাস জানতে হবে। তাহলে দেখো, ইতিহাসেও আজকে এডুকেশন প্রবেশ করে গেছে, শিক্ষার ইতিহাস। তার মানে আমরা সহজেই বলতে পারি অতীত শিক্ষার লক্ষ্য, অতীতের শিক্ষার লক্ষ্য, তাই তো? শিক্ষার লক্ষ্য বলতে পারি। তারপর ধরো বলতে পারি পাঠ্যক্রম, এগুলো কি কি ছিল, এগুলো জানতে গেলে আমাদেরকে অবশ্যই শিক্ষার ইতিহাস পড়তে হবে। আর প্রযুক্তিবিদ্যা মানে তো বুঝতেই পারলাম, যেমন ইন্টারনেট আছে, তাই তো? ইন্টারনেট, তারপর ধরো এআই আছে, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কিছু জানতে গেলে। আর শিক্ষার সমাজতত্ত্ব মানে সমাজের মূল্যবোধ। তাহলে সমাজ সম্পর্কে জ্ঞান লাভ করতে গেলে, সমাজ সম্পর্কে জ্ঞান লাভ করতে গেলে তোমাকে অবশ্যই শিক্ষার সমাজতত্ত্ব জানতেই হবে, তাই তো? নেক্সট চলে আসছি শিক্ষার অর্থনীতি। এটাও কিন্তু একটা ইজি, দেখো আজকে ইকোনমিক্স, অর্থনীতির সাথেও শিক্ষা ইন্টার রিলেটেড। কীভাবে? আজকে একটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা এটা গোটা দেশের শিক্ষা ব্যবস্থা বা গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা, সমস্ত কিছুই বলছি আমি। গোটা দেশ বা রাজ্য বা কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের অর্থনীতি, কতটা অর্থের প্রয়োজন রয়েছে, অর্থের বাজেটটা কি দরকার, কতটা বাজেট দরকার, আয় ব্যয়, সমস্ত কিছু জানতে গেলে তোমার অর্থনীতির সাহায্য নিতেই হবে। মনে থাকবে, তোমার অর্থনীতির সাহায্য নিতেই হবে। মনে রাখবে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের বাজেট, বা তুমি মনে রাখবে শিক্ষা প্রতিষ্ঠানের বাজেটের সাথে কোনো সেই প্রতিষ্ঠানের চাহিদা কি কি প্রয়োজন, অর্থনৈতিক চাহিদা যেটা, সমস্ত কিছু জানতে গেলে তোমাকে শিক্ষার অর্থনীতির সাহায্য নিতেই হবে। তাহলে শিক্ষার অর্থনীতিতে আমরা কি আলোচনা করব? শিক্ষার বাজেট,
শিক্ষার বাজেট কত খরচা হবে এবছর, তাই না? প্রত্যেকটা কেন্দ্রীয় সরকার বলো বা রাজ্য সরকার বলো, প্রত্যেকটা সরকারেই কিন্তু এই শিক্ষার বাজেট পেশ করা হয়। বাজেট পেশ করে যে এবছর শিক্ষা খাতের জন্য এত কোটি টাকা খরচা হবে, বা এবছর শিক্ষা খাতের এই বিশ্ববিদ্যালয়ের জন্য এত কোটি টাকা খরচা হবে, প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য এত টাকা খরচা হবে, বয়স্ক শিক্ষার জন্য এত টাকা খরচা হবে, নারী শিক্ষার জন্য এত টাকা খরচা হবে। এই যে একটা বাজেট, অর্থনীতির চাহিদাটা কি, সেই চাহিদাটাকে জানতে গেলে, গোটা বাজেটকে ভালো করে বুঝতে গেলে তোমাকে ইকোনমিক্স বা শিক্ষার অর্থনীতির সাহায্য কিন্তু নিতেই হবে। তাহলে দেখো আজকে অর্থনীতিতেও শিক্ষা প্রবেশ করে গেছে। শুধু তাই নয়, বিশেষধর্মী শিক্ষা। আচ্ছা, বিশেষধর্মী শিক্ষা কাদের জন্য? মনে রাখবে, বিশেষধর্মী শিক্ষা কিন্তু প্রতিবন্ধী বা বিশেষধর্মী শিশুদের জন্য। বিশেষধর্মী শিক্ষা হচ্ছে প্রতিবন্ধী বা বিশেষধর্মী শিশুদের জন্য। মনে রাখবে, এই যে প্রতিবন্ধী শিশুরা বা বিশেষধর্মী শিশুরা, তারাও কিন্তু আমাদের সমাজের একটা অংশ, তারাও কিন্তু এই সমাজের একটা জীব, তারা আমাদের বন্ধু। তাই তো আমরা আজকে সাধারণ, আমাদের হাত পা চোখ কান নাক সব আছে, কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিরা, প্রতিবন্ধী শিশুরা, তারাও তো সমাজের একজন, তারাও তো আমাদেরই একটা অংশ, তারাও তো সমাজেরই একটা অংশ। তো তাদেরকে স্বনির্ভর করে তুলতে গেলে, তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে গেলে, তাদেরকে সমাজে মাথা উঁচু করে বাঁচতে গেলে, তাদেরকে সমাজে যে হীনমন্যতাগুলো, যে কুসংস্কারগুলো রয়েছে তাদের মন থেকে দূর করতে গেলে, একদম মাথা উঁচু করে সমাজে সবাই যেভাবে বাঁচে তারাও যাতে সেইভাবে বাঁচার সুযোগ পায়, এই জিনিসটাকে গুরুত্ব দিয়ে বিশেষধর্মী শিশুদের শিক্ষা, অর্থাৎ বিশেষধর্মী শিক্ষাটাও কিন্তু আজকে বর্তমান শিক্ষার ইতিহাসে, বর্তমান শিক্ষায় কিন্তু এটা পরিধি হিসাবে যুক্ত হয়ে গেছে। অর্থাৎ প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, তাদেরকে স্বনির্ভর করে তোলা, তারা যেন নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারে, তারা যেন প্রত্যেকটা মানুষের সাথে মানিয়ে নিতে পারে, তারা যাতে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে, তারা যাতে শিক্ষা প্রতিষ্ঠানে স্বইচ্ছায় এগিয়ে আসতে পারে, শিক্ষা গ্রহণে তারাও যেন এগিয়ে আসতে পারে একটা সাধারণ শিশুদের মতো, কখনোই যেন তারা হীনমন্যতায় না ভোগে, কখনোই যেন তারা নিজেকে ছোট না ভাবে, সমস্ত কিছুকে গুরুত্ব দিয়ে এই বিশেষধর্মী শিক্ষা আজকে বর্তমানে শিক্ষায় চালু হয়েছে, বিশেষধর্মী শিক্ষার ব্যবস্থা চালু হয়ে গেছে। এই বিশেষধর্মী শিক্ষাটাও তো শিক্ষার একটা পরিধি, শিক্ষার একটা স্কোপ। সেই জায়গাতে প্রতিবন্ধী শিশুদেরকে শিক্ষিত করে তোলা বা স্বনির্ভর করে তুলতেও তো শিক্ষার প্রয়োজন হচ্ছে। তো এই শিক্ষাটা কোনটা? এই শিক্ষাটাই হচ্ছে বিশেষধর্মী শিক্ষা। মনে থাকবে। দেন চলে আসছি মানসিক স্বাস্থ্য। আমরা প্রত্যেকেই জানি মানসিক স্বাস্থ্য প্লাস দৈহিক স্বাস্থ্য। এই যে তুমি ফিজিক্যালি যে মানুষটাকে দেখতে পাচ্ছ, চোখ কান নাক মুখ হাত পা সব দেখতে পাচ্ছ, তাই তো? তার মানে কি আমি দৈহিকভাবে সুস্থ রয়েছি বলেই আজকে তোমাদের এই মুহূর্তে সরাসরি লাইভ ক্লাসে রয়েছি, এই মুহূর্তে সরাসরি তোমাদের আমি ক্লাসটা নিতে পারছি। তাহলে আমি যদি সুস্থ না থাকতাম, দৈহিকভাবে যদি আমি সুস্থ না থাকতাম, তাহলে কি আমি ক্লাসটা নিতে পারতাম? নিশ্চয়ই পারতাম না। তাহলে শুধু দৈহিক সুস্থ নয়, দৈহিক সুস্থতার সাথে সাথে আমাদেরকে মানসিকভাবেও সুস্থ থাকতে হয়। মানসিকভাবেও আমাকে সুস্থতা, আমি যদি এখন সারাদিন নানা রকম চিন্তাগ্রস্ত হয়ে পড়ি, হতাশায় ভুগি, ডিপ্রেশনে ভুগি, কেন আমাকে নিয়ে ওই ব্যক্তিটা এরকম নেগেটিভ কথা বললো, এই সমস্ত চিন্তাভাবনা করতে করতে যদি নিজে অসুস্থ হয়ে যায়, নিজে যদি ডিপ্রেশনে চলে যাই, তাহলে আমি কি তোমাদেরকে ভালো করে পড়াতে পারতাম? নিশ্চয়ই না। তাহলে এই যে আমি দৈহিকভাবে যেমন সুস্থ রয়েছি, মানসিকভাবে সুস্থ থাকাটাও যে জরুরি, এই দৈহিক স্বাস্থ্যের সাথে মানসিক স্বাস্থ্যকেও গুরুত্ব দিয়ে আজকে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান বলে একটা বিষয় সমাজের মধ্যে বা আমাদের শিক্ষার মধ্যে ইনক্লুড হয়ে গেছে। মানসিক স্বাস্থ্য বিজ্ঞান, এই যে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান অর্থাৎ দৈহিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতা নিয়েও আলোচনা করবে মানসিক স্বাস্থ্যবিজ্ঞান। তাহলে মানসিক স্বাস্থ্যবিজ্ঞানও শিক্ষার পরিধির একটা অন্তর্ভুক্ত বিষয়। দেন চলে আসছি পরিমাপ এবং মূল্যায়ন। লাস্ট পরিমাপ ও মূল্যায়ন। পরিমাপ ও মূল্যায়ন মানে কি? এই যে ধরো পরীক্ষা ব্যবস্থা আমাদের, তারপর ধরো পারদর্শিতা, আমি যদি বলি পারদর্শিতা, পরীক্ষা ব্যবস্থা যাই বলি, তারপরে এখন বর্তমানে দেখবে সামেটিভ সিস্টেম, গ্রেডিং সিস্টেম, পরীক্ষায় নম্বরের পরিবর্তে গ্রেড প্রদান, এই সমস্ত বিষয়গুলো দেখো এখন যত দিন যাচ্ছে তত কিন্তু আস্তে আস্তে উন্নত হচ্ছে। আগে পরীক্ষায় পার্সেন্টেজ আকারে মার্কস হতো, এখন তুমি কলেজ বা বিশ্ববিদ্যালয় বা বিএড বা ডিএলএড কলেজগুলোতে দেখো, সেখানে কিন্তু এখন আর পার্সেন্টেজ ওইভাবে দেয় না, এখন যেটা দেয় সেটা হচ্ছে এসজিপিএ, সিজিপিএ, এই 10-এ মার্কস দিচ্ছে, 10-এ।
কিন্তু আমরা যখন পরীক্ষা দিয়েছি বা তোমরা যে এখন পরীক্ষা দিচ্ছ তোমাদের কি 10-এ মার্কস দেওয়া হয়? তোমরা হয়তো প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে 10-এ পাচ্ছ, কিন্তু ওদের পুরো পরীক্ষাটা 10-এ আসছে, মানে SGPA CGPA এইভাবে মার্কস দেওয়া হচ্ছে। তার মানে দেখো পরীক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়েছে। তোমাদের আগে ছোটোবেলায় নম্বর দেওয়া হতো, এখন গ্রেড দেওয়া হচ্ছে। নম্বর দেওয়া হচ্ছে, নম্বরের পাশাপাশি গ্রেড দেওয়া হচ্ছে। 91 থেকে 100-র মধ্যে পেলে তুমি ও গ্রেড পাচ্ছ, আউটস্ট্যান্ডিং গ্রেড। তুমি 81 থেকে 90-এর মধ্যে পেলে A+ পাচ্ছ বা AA পাচ্ছ। এই যে গ্রেডগুলো, অর্থাৎ যে সাংকেতিক চিহ্নগুলো তোমাদের দেওয়া হচ্ছে, এগুলো কি? এগুলো সবই কিন্তু পরীক্ষা এবং মূল্যায়নের অন্তর্ভুক্ত। একটা শিক্ষার্থীর কিভাবে তাকে মূল্যায়ন করা হবে, কিভাবে তার পরীক্ষা ব্যবস্থাকে পরিচালনা করা হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে শিক্ষার শিক্ষার অন্তর্ভুক্ত হয়ে গেছে। কারণ শিক্ষা না থাকলে কিন্তু এই বিষয়গুলোকে উন্নত করা বা এই বিষয়গুলোকে আরও বেশি উন্নত করে সমাজে একটা ভালো ফল নিয়ে আসা, এইটা কিন্তু সম্ভব নয়। তাহলে শিক্ষারও পরিধির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে পরিমাপ এবং মূল্যায়ন। অর্থাৎ এক কথায় বলতে গেলে মনে রাখবা, সামগ্রিক কোনো দেশের সামগ্রিক শিক্ষা পরিস্থিতির, সে যেমনই হোক না কেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পারদর্শিতা বলতে পারি, শিক্ষার্থীর পারদর্শিতা, শুধু শিক্ষার্থীর পারদর্শিতা নয়, শিক্ষার্থীর পারদর্শিতার সাথে সাথে আমি যে কথাটা বললাম নম্বর দানের পরিবর্তে গ্রেড ব্যবস্থা, তারপর ধরো প্রশ্নপত্র তৈরি করা, সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু আজকে শিক্ষাটা গুরুত্বপূর্ণ একটা স্থান অধিকার করে আছে। তাহলে দেখো শিক্ষার পরিধি, শিক্ষার সীমা, আমরা কত দিক থেকে শিক্ষাকে ইনক্লুড দেখতে পাচ্ছি। শিক্ষা সমস্ত দিকে রয়েছে। ওই জন্য কিন্তু একটা কথা মনে রাখবে, শিক্ষাকে কি বলা হয়? সকল বিষয়ের জননী। মনে রাখবে, শিক্ষাকে বলা হয় সকল বিষয়ের জননী। তুমি ভালো করে লক্ষ্য করো, ফিলোসফি, সাইকোলজি, সোশিওলজি, টেকনোলজি, হিস্ট্রি, ইকোনমিক্স, তারপর ধরো যে প্রতিবন্ধী শিশুরা, মানসিক স্বাস্থ্যবিজ্ঞান, পরিমাপ ও মূল্যায়ন, এই যে সমস্ত কিছু দেখো, এতগুলো সাবজেক্ট তো বললামই, তার সাথে আরও অনেক কিছু বলেছি, সমস্ত কিছুই দেখো শিক্ষার পরিধির অন্তর্ভুক্ত, শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছে কি, তাই তো? তাহলে এই হচ্ছে আমাদের টোটাল 9টা বিষয়। তো 9টা বল কিন্তু থ্রো করে দিয়েছি। এইবার দেখার পালা কে কটা ব্যাটে লাগাতে পারছো, কে কটা ব্যাটে লাগাতে পারছো, কে আর কটা ডট বল খেলছো। চলো প্রথম বলটাই তোমাদের জন্য ছুড়ে দিচ্ছি। প্রথম বল, শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করে কে? শিক্ষার পরিধির মধ্যে এই যে এতগুলো কথা বললাম, তো শিক্ষার পরিধির মধ্যে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে কে? ঝটপট তোমরা উত্তর দেবে কমেন্টস বক্সে। ঝটপট প্রত্যেকে কিন্তু কমেন্টস বক্সে উত্তর দেবে, প্রত্যেকের কমেন্টস চাই। দ্বিতীয় প্রশ্ন, মানুষের শিক্ষাকালীন আচরণ নিয়ে আলোচনা করে কে? মানুষের শিক্ষাকালীন আচরণ নিয়ে অধ্যয়ন করে কে? মানুষের শিক্ষাকালীন আচরণ নিয়ে অধ্যয়ন করে কে? দ্বিতীয় বল, দেখবো ম্যান অফ দ্য ম্যাচ কে কে হচ্ছ। যাদেরকে আমি লাভ রিয়াক্ট দেব তারাই কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ। প্রত্যেকে কমেন্টস করবে। 3 নম্বর বল, থার্ড বল, অতীতের শিক্ষার লক্ষ্য জানতে সাহায্য করে ড্যাশ। তাহলে অতীতের শিক্ষার লক্ষ্য জানতে সাহায্য করে, এই শিক্ষা পরিধির মধ্যে আলোচনা হয়েছে, তো কোনটা হবে সেটা তোমরা বলবে। নেক্সট বলছি, শিক্ষা খাতের বাজেট অর্থের চাহিদা জানতে সাহায্য করে ড্যাশ। তাহলে এটাও কিন্তু শিক্ষা পরিধির একটা বিষয় রয়েছে, সেটা কোন বিষয়টা শিক্ষা খাতের বাজেট অর্থের চাহিদা ইত্যাদি জানতে সাহায্য করে। অ্যান্ড দেন লাস্ট রান আমরা দেখব। লাস্ট রানটা কে করতে পারে? প্রতিবন্ধী শিশুদের স্বনির্ভর করে গড়ে তুলতে ড্যাশ শিক্ষার প্রয়োজন। প্রতিবন্ধী শিশুদের স্বনির্ভর করে গড়ে তুলতে ড্যাশ শিক্ষার প্রয়োজন। এই যে তোমাদেরকে বলগুলো ছুড়ে দেওয়া হয়েছে, মাত্র তোমাদের 5টা রান লাগবে। এর আগেই কিন্তু 9খানা বল আমি অলরেডি ইতিমধ্যে তোমাদেরকে থ্রো করে দিয়েছি। 9টা বল থ্রো করে দিয়েছি, 9টা পয়েন্ট ডিসকাস করেছি। পয়েন্টের মধ্যে কি কি থাকবে ছোট ছোট করে আমি লিখেও দিয়েছিলাম। যাই হোক, তো কি আলোচনা হলো নিশ্চয়ই প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনেছো। আশা করছি এই উত্তরটা তোমাদের কাছে একদম কেনি আঙুলের খেল। কেনি আঙুলে একদম বাম হাতের খেলা, একদম বাম হাত দিয়ে ধরবো, বাম হাত দিয়ে লিখবো শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে কে, জাস্ট বাম হাত দিয়ে লিখে দেবো, জাস্ট বাম হাত দিয়ে লিখবো। তো কারা কারা সঠিক উত্তর দিতে পারছো, কারা কারা হয়ে যাচ্ছ আজকের ম্যান অফ দ্য ম্যাচ, ঝটপট কমেন্টস করে জানাবে। আমি কিন্তু তোমাদের কমেন্টসের রিপ্লাই দিব, ইউ আর দ্য ম্যান অফ দ্য ম্যাচ।
আমি কিন্তু এইটা তোমাকে রিপ্লাই দেবো। ওকে, তো ঝটপট কমেন্টস করে জানাও এবং আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কিন্তু প্রত্যেকে রিপ্লাই করে জানাবে এবং কত রেটিং দিতে চাইছো আজকের ক্লাসের জন্য। 5 স্টারের মধ্যে তোমরা কত স্টার রেটিং দিতে চাইছো আজকের ক্লাসের জন্য সেই রেটিংটাও কিন্তু দিয়ে দেবে এবং তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট, অবশ্যই তোমরা আজকের এই ক্লাসটি তোমার প্রত্যেকটা বন্ধুবান্ধবীদের কাছে শেয়ার করো। কারণ এই যে শিক্ষার প্রকৃতি, শিক্ষার পরিধি যা আলোচনা হলো, আগের দিন প্রকৃতি নিয়ে আলোচনা হয়েছিল, আজকে পরিধি, এই জায়গাগুলো কিন্তু অনেকেই বুঝতে পারে না। আমার কাছে প্রচুর কমেন্টস আছে যে স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না, স্যার এটা কি বলতে চেয়েছে, পরিধি শব্দের অর্থ কি। এই যে জায়গাটা পরিধি মানেই মনে রাখবে, পরিধি হচ্ছে শিক্ষা কতটা জায়গা জুড়ে রয়েছে, কত দূর পর্যন্ত শিক্ষার অবস্থান, শিক্ষার সীমাটা কি, সীমারেখাটা কি রয়েছে, সেটাকেই আমরা পরিধি বলি। তো শিক্ষার সীমারেখা কত দূর বিস্তৃত সেটা নিশ্চয়ই আমরা এই পয়েন্টগুলো আলোচনা করে এতক্ষণে বুঝে গেছি কি, তাই তো? তো ঝটপট প্রত্যেকে অবশ্যই লাইক করে কমেন্টস করে জানিয়ে দেবে। লাইক কিন্তু অনেকেই করেনি, ঝটপট ঝটপট লাইকগুলো করে দাও, জলদি লাইকগুলো করে দাও দেখি। আরে তোমরা তো আমার চার্জার, তাই না? আরে তুমি চার্জ না করলে আমি চার্জ হবো কি করে? তো ঝটপট লাইক করে দাও আর আজকের এই ক্লাসটি তোমার প্রত্যেকটা বন্ধুবান্ধবীদের কাছে শেয়ার করে দাও। যারা চ্যানেলে নিউ রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে। ওকে, তাহলে তোমাদের জন্য নতুন নতুন যে ক্লাসগুলো আমি প্রোভাইড করব সেই ক্লাসের সুযোগ সুবিধার জন্য সবার আগে তুমি পাও। ওকে, আর শুধু তাই নয়, আমরা বাঙালি তো হয়তো একটু কাঞ্জসিকপনা করি যে ভালো কিছু পেয়ে গেলে আর দেবো না, এইটা কেউ করবে না, অবশ্যই শেয়ার করো। তবে হ্যাঁ, নেক্সট ক্লাস আমাদের আলোচনা হবে সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষা। এই সংকীর্ণ আর ব্যাপক অর্থে শিক্ষার ক্লাসটা আমি পেড ব্যাচের জন্য রাখবো নাকি ফ্রি ক্লাস দেব সেটা ডিপেন্ড করছে আজকের ক্লাসের উপর। তোমরা যে যত বেশি শেয়ার করবে আজকের ক্লাসটি তার উপর ভিত্তি করে আমি এবং কমেন্টসের উপর ভিত্তি করে আমি দেখব তোমাদের সেটা প্রয়োজন রয়েছে কিনা। কেন এই কথাটা তো আমি এই জন্য লাস্টে বললাম, তোমরা যদি চাও হ্যাঁ স্যার আপনি এই ক্লাসটা ফ্রিতে দিন, সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষার ক্লাসটা ফ্রিতে দিন, তাহলে অবশ্যই আমি কিন্তু তোমাদের ফ্রি ক্লাস দেবো ওটা। আর যদি দেখি তোমাদের দিক থেকে কোনো কমেন্টস ঠিকঠাক এলো না বা তোমরা ঠিকঠাক শেয়ার করলে না, তাহলে সেটা শুধুমাত্র পেড ব্যাচের জন্য থাকবে, যারা ইতিমধ্যেই আমাদের গ্রুপে অ্যাড রয়েছে, যারা পে করে আমাদের কাছে অ্যাড রয়েছে, শুধুমাত্র ক্লাসটা তাদের জন্যই থাকবে। ওকে, তো অবশ্যই শেয়ার করবে এবং কমেন্টস করে জানাবে কেমন লাগলো। আর পরবর্তী যে দুটো ক্লাস সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষা, সেই ক্লাস দুটো তোমরা নিতে চাও কিনা, যদি চাও সেটা কিন্তু কমেন্টসে জানাবে। তোমাদের কমেন্টসের উপর বেস করেই পরের ক্লাসটা তোমাদের জন্য আসবে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড নাইট, লাভ ইউ অল, চলো টাটা।